বঙ্গবন্ধু মরে গেছে, কিছুই করতে পারলাম না। এইখানে বয়রাতলে একটা স্মৃতিস্তম্ভ করবার জন্য আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন। আমার বোন সেটা আটকিয়েছিল। আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা। তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। শুনে নাই, আজকে এখানে বসে আছে। এত অত্যাচার করলে আল্লাহ সাজা দেয়। আপনার গ্রামীণ ব্যাংক না, শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে, সবকিছুর বিপদ আছে। প্রথম আমি বয়রাতলে এসেছি। আজকে আমার স্ত্রী চলে যাওয়ার পরে আমার খুব কিছু ভালো লাগে না, কারণ ওর আমার আগে যাওয়ার কথা ছিল না। আমার থেকে 9 বছরের ছোট, ফাঁকি দিয়ে চলে গেছে। মুক্তিযুদ্ধের সময় রোজার ঈদ ছিল 20 নভেম্বর। আমি রোজার ঈদ করতে পারি নাই। আমি যখন মোটর হাতে, তখনও জামাত শুরু হয় নাই মসজিদে। আমি ভেবেছিলাম সামনে একটু গিয়ে মোটরা ব্রিজটা দেখে এসে আমি জামাতে শরীক হব, খুব বেশি হলে 5 মিনিট। উত্তর দিকে গেছি, সেখান থেকে ফিরে এসে দেখি মসজিদে কেউ নেই, জামাত হয় নাই। আমিও নামাজ পড়তে পারি। এরপরে আমার ঈদের জামাত কোনোটা বাদ গেছে আমি বলতে পারবো না। যতদিন নির্বাসনে ছিলাম তখনও আমি ঈদের নামাজ পড়েছি, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি প্রথম নামাজ পড়েছিলাম এই বয়রাতলে। কোরবানির ঈদের প্রথম নামাজ পড়তে আমি সাথিয়াতে ফিরে এসেছিলাম। আমাকে যেদিন গভর্নর বানানো হয়েছিল, টাঙ্গাইলের প্রথম আমি এই বয়রাতলে এসেছিলাম। লতিফ ভাই এসেছিলেন, হুমায়ুন খালিদ এসেছিলেন, হাতেম আলী তালুকদার এসেছিলেন, শামসুর রহমান খান, শাহজাহান এসেছিলেন, এরকম টাঙ্গাইলের নেতারা সবাই এসেছিলেন। তাই বয়রাতলের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ। মুক্তিযুদ্ধ যখন শুরু করেছিলাম, কেন যেন মনে হয়েছিল আমি একটা সাধারণ মানুষ, আমার কথা তো অনেকের মনে নাও থাকতে পারে। তাই কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক নিয়ে আমরা যদি একটা শপথ করতে পারি তাহলে হয়তো অনেকের মনে থাকবে। আমরা সে শপথ এই বয়রাতলে করেছিলাম। আমার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু যদি বসে থাকতেন তাহলে এই বয়রাতল এখন হাসত। লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো এখানে, একটা পর্যটক স্থান হতো এখানে, এখানে অনেক হোটেল হতো, মার্কেট হতো, মানুষের যাতায়াত হতো। বঙ্গবন্ধু মরে গেছে, কিছুই করতে পারলাম না। এইখানে বয়রাতলে একটা স্মৃতিস্তম্ভ করবার জন্য আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন। আমার বোন সেটা আটকিয়েছিল। আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা। তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। শুনে নাই, আজকে এখানে বসে আছে।
এত অত্যাচার করলে আল্লাহ সাজা দেয়। শেখ হাসিনারা দিছে, কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে এসে বলবে, হ্যাঁ আসবে, আইসা কিন্তু জেল খাটানো লাগবে, তারপরে তুমি মুক্তি পাবা, এটাও বলতো। কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। বড় আওয়ামী লীগ সেজে গেছে। আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না। আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা বলি। আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে কারো মুখে জয় বাংলা শুনি নাই। সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়ে দাঁড়াবো, বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। আমার নেতা বঙ্গবন্ধু, আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না। এখানে এসে আমি শুনলাম অনেকে ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তোমরা কি বলো, আমার ইলেকশন করা উচিত? এই আওয়াজে ইলেকশন, এই আওয়াজে ইলেকশন, ফাটাইয়া ভালাইলেও ইলেকশন না, ফাটাইয়া ভালাইলেও ইলেকশন না। শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই, আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমাদেরকে ভোট দিতে দেবে না। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আমি নির্বাচনে যাব না। বামপন্থী 14 দল তারা যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার? শুধু বিএনপি, শুধু জামাত, খাও বইটা খাও, ওষুধ বানাও। আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। একটু আগেই বলছিলাম, যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামি করেছিল। যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল, খুন খারাপি করেছে। সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব? এখনো হিসাব করলে দেখা যায় 43% ভোট আওয়ামী লীগের আছে, 14%-এর উপরে জাতীয় পার্টির আছে, আমাদেরও 3%-এর মতো ভোট হচ্ছে। আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি। এখন যাদেরকে নিয়ে ইউনূস সরকার মিটিং করে, পরশুদিন থেকে বলে আবার মিটিং করবে, সেখানে আমাদেরকে তো ডাকে না। আর এখন খালি আমার ডাকলেই যাব আর না। ইউনূস সাহেব আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম,
শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলতো, আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত। মনে রাখবেন, আপনি খোদার ঘর বেঁধে আসেন নাই, আপনার গ্রামীণ ব্যাংক না, শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে, সবকিছুর বিপদ আছে। আপনি যে কত কানবেন, 14 ঠিলা বা 14 কলস কানলেও আপনার কান্না শেষ হবে না। আপনি বাংলার মানুষকে চিনেন না। এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না। সেই জন্য বলছি, এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ, সন্তোষজনক, মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন, এত কিছুর পরেও আপনার নাম থাকবে, আপনাকে মানুষ সম্মান করবে। আর যদি মির্জাফর হতে চান, আর যদি ঘসিটি বেগম হতে চান, তাহলে যা করতেছেন করেন, বেশি দিন লাগবে না, খুব বেশি দিন লাগবে না। সেই জন্য বলছি, আজকে এখানে দাঁড়িয়ে আমার যেমন আমার স্ত্রীর কথা, আমার মা বাবার কথা, আমার কবরবাসী ভাই বোনের কথা যেমন মনে পড়ে, ভয়ের তুলে আমি যখন পা ফেলি তখনই আমার কাননের কথা মনে পড়ে। কারণকে আমি শেষ দিন যখন হসপিটাল আমি দেখতে গিয়েছিলাম, কি যে খুশি হয়েছিল। এই বরেতল থেকে আমি গিয়েছিলাম ওকে হসপিটালে দেখতে।